হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এর নবম শ্রেণী জীবনবিজ্ঞান পেজ নম্বর 363 থেকে মডেল স্কুল 4 বনগাঁও হাই স্কুলের প্রতিটি বিভাগের সম্পূর্ণ ব্যাখ্যামূলক সমাধান এই ভিডিওতে আলোচনা করব। তোমরা আলোচনাটি মনোযোগ সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। আজকের এই প্রশ্নপত্র আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এর জন্য প্রথমেই বনগাঁও হাই স্কুলের জীবনবিজ্ঞানের সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এত সুন্দর চিন্তাশীল গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র প্রস্তুত করার জন্য। ঠিক আছে, চলো এবারে দেখে নিই আজকের এই প্রশ্ন উত্তর আলোচনা পর্ব। প্রথমেই আমরা দেখে নেব বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন। প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। উত্তর হচ্ছে ফাইকোলজি, যা ছত্রাক সম্পর্কিত বিদ্যা। দেখো কারণগুলো বলে দিচ্ছি, শোনো। ফাইকোলজি এই কথাটি হলো শৈবাল বা অ্যালগি সম্পর্কিত অধ্যয়ন বিদ্যা হচ্ছে ফাইকোলজি। ইকথিওলজি, যা মাছ এর অধ্যায়ন অর্থাৎ মাছের গঠন, আকার, আকৃতি এই সমস্ত কিছু সম্পর্কিত আলোচনা বিদ্যাটি হলো কি ইকথিওলজি। হর্টিকালচার, যা তো লেখাই রয়েছে উদ্যান, উদ্ভিদ উদ্যান সম্পর্কিত বিদ্যা। আর সেরিকালচার হচ্ছে রেশম মদ প্রতিপালন সম্পর্কিত বিদ্যা। ঠিকই আছে, তো ফাইকোলজি উত্তরটি এখান থেকে হচ্ছে বি সদৃশ। তার কারণ কি না, ফাইকোলজি মানে হলো শৈবাল বা অ্যালগি সম্পর্কিত অধ্যয়ন, তাই সঠিক নয় কোনটি না, এই উত্তরটি হচ্ছে সঠিক নয়। টিনিডিয়াম এবং কোমপ্রেড যে যে পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য তা যথাক্রমে উল্লেখ করো। প্রথমে বলা হয়েছে আর্থ্রোপোডা, মোলাস্কা, টিনিডিয়াম এবং কোমপ্রেড। দেখো দেখো উত্তরটা শুধু ডাইরেক্টে চলে যাচ্ছি আমরা। উত্তরটি হচ্ছে মোলাস্কা এবং টিনোফোরা। তার কারণ এই টিনিডিয়াম হলো মোলাস্কা পর্বের প্রাণীর শ্বাসঙ্গ এবং টিনোফোরা পর্বের প্রাণীর গমনাঙ্গ হলো কি কোমপ্রেড বা চিরুনিপাত। সেই জন্য এই উত্তরটি হচ্ছে মোলাস্কা এবং টিনোফোরা। মনিরা রাজ্যের কোষ এবং কোষীয় সংগঠনের এর প্রকৃতি কেমন? এটি হচ্ছে কোষটা হচ্ছে এককোষী এবং কোষীয় সংগঠন হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির। জৈবনিক প্রক্রিয়ায় মনোস্যাকারাইডের ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক উত্তর হচ্ছে মানুষের রক্তে মনোস্যাকারাইড রূপে গ্যালাক্টোজ অবস্থান করে। মনে রাখবে রক্তের প্রধান শর্করা হলো গ্লুকোজ। কোষ পর্দা থেকে কোষের অভ্যন্তরে কোন কোন গঠন সৃষ্টি হয়? উত্তরটি হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, গলগি বস্তু এবং নিউক্লিয় পর্দা। অঙ্গটি বক্ষগহ্বরের মধ্যচতার উপরে অবস্থান করে, অর্থাৎ মধ্যচতা বা ডায়াফ্রামের উপরে অবস্থান করে। অঙ্গটি মোচাকৃতি, স্থিতিস্থাপক, ফাঁপা থলি বিশেষ। এটি শ্বাসবায়ু আদান প্রদানে সাহায্য করে। এখন তোমরা বুঝতে পেরে গেছো উত্তর কোনটি হবে। উত্তরটি হচ্ছে ফুসফুস। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী ধরনের শক্তি রূপান্তর ঘটে? সঠিক উত্তর হচ্ছে আলোক শক্তি রাসায়নিক শক্তি থেকে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশের নাম কি? ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশের নাম হলো ডিওডিনাম, বা বাংলায় বলা হয় গ্রহণী, দেখতে ইংরেজি সি আকৃতির মতো। এলার্জি প্রতিরোধ করে যে শ্বেত রক্তকণিকা তার নাম হলো কি ইওসিনোফিল। মনে রাখবে বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন নামক রক্ততঞ্চ রোধক পদার্থ ক্ষরণ করে। নিউট্রোফিল এবং মনোসাইট দুটোই কিন্তু আগ্রাসন পদ্ধতিতে রক্তে প্রবেশকারী কোনো জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। সজীব কিন্তু নিষ্ক্রিয় বা দুর্বল ভাইরাস থেকে প্রস্তুত একটি টিকার নাম হলো হামির টিকা, একই সঙ্গে সঙ্গে ওরাল পলিও ভ্যাকসিন, তাই উত্তরটি হচ্ছে ডি লগজো। এই উপসর্গটি যে রোগের সেটি হলো টিটেনাস। রক্তের সিরামে যে অ্যান্টিবডির পরিমাণ সব থেকে বেশি থাকে তা হলো আইজিজি অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন জি। সঠিক খাদ্য শৃঙ্খলটি খুঁজে নিয়ে লেখো। উত্তরটি হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাৎ আণুবীক্ষণিক উদ্ভিদ কণা, তাকে গ্রহণ করছে কি জু প্ল্যাঙ্কটন আণুবীক্ষণিক প্রাণী কণা, তাকে ছোট মাছ, ছোট মাছকে বড় মাছ, বড় মাছকে সারস পাখি। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এই শব্দটির প্রবক্তা হলেন বিজ্ঞানী আর্থার টানজেলি। কোন প্রকার আন্তঃক্রিয়ার একটি প্রজাতি লাভবান হলেও দ্বিতীয় প্রজাতির কোনো লাভ বা ক্ষতি হয় না? উত্তরটি হচ্ছে কমেনসালিজম। বিভাগ খ থেকে দেখে নেব প্রথম প্রশ্নটা। ড্যাশ মৌলের অভাবে গলগণ্ড রোগ হয়? উত্তর হচ্ছে আয়োডিন। মহাকাশ জানে অক্সিজেন সরবরাহকারী একটি এককোষী শৈবালের নাম কি? ক্লোরেল্লা। জাইলেম কলার একমাত্র সজীব উপাদানটি হল জাইলেম প্যারেনকাইমা। ড্যাশ গাছের সূচাকার পাতায় বাষ্পমোচন কম হয়? উত্তরটি হচ্ছে পাইন পাতা। পরাগ রেণু এক ধরনের ড্যাশ অ্যান্টিজেন? উত্তরটি হচ্ছে এক্সোজিনাস অ্যান্টিজেন। কোনো অঞ্চল থেকে জীবের স্থায়ীভাবে গমনকে কি বলা হয়? উত্তরটি হচ্ছে প্রবাসন। সিলভার ফিশ একটি মিষ্টি জলের মাছ, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তরটি হচ্ছে ভুল। তার কারণ দেখো সিলভার ফিশ, যা কিনা আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী, যা
আর্থপোডা অর্থে কী হবে? সন্ধি রূপাঙ্গযুক্ত থাকবে, হিমশীল থাকতে পারবে। যেহেতু পতঙ্গ তাই মিষ্টি জল, স্বাদু জল বা নোনা জল কোনো জলের প্রশ্ন আসছে না, তাই উত্তরটি ভুল। প্লাজমোডিয়াম ম্যালেরি প্রোটোজোয়া সাধারণত প্লেগ রোগের জন্য দায়ী। এই উত্তরটিও ভুল, তার কারণ দেখো প্লাজমোডিয়াম ম্যালেরি যা কিন্তু ম্যালেরিয়া রোগের জন্য দায়ী একটি প্রজাতি মানে জীবাণু বা আদ্য প্রাণী বা প্রোটোজোয়া। আর আমরা জানি যে প্লেগ রোগের জন্য দায়ী জীবাণুটির নাম হলো ইয়ারসিনিয়া পেস্টিস। অ্যাওর্টিক কপাটিকা ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে অবস্থিত। এই কথাটিও ভুল, তার কারণ দেখো অ্যাওর্টিক কপাটিকা কোথায় রয়েছে? বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলে। আমরা জায়গাটা একটু দেখে নেব। দেখো এই জায়গাটা হচ্ছে বাম নিলয় আর এইটা হচ্ছে মহাধমনী। এই দুটোর মাঝখানে এই রকম জায়গাটিতে অবস্থান করছে কি? এই অ্যাওর্টিক কপাটিকা বা মহাধমনী কপাটিকা। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ট্রপিক লেভেলে শক্তির সঞ্চিত 90% দেহ গঠনে কাজে লাগে। কথাটা কিন্তু সত্য। 10% আমরা জেনেছি প্রতিটি পুষ্টি স্তরে কী হয় না, সরবরাহ হয় লিন্ডেম্যানের 10% সূত্র অনুসারে, তাই কথাটি সত্য। লিনিয়াস প্রবর্তিত 7 ধাপ বিশিষ্ট হায়ারার্কির অন্তিম ধাপটি হলো প্রজাতি। এই কথাটিও সত্য, কারণ লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির যে ধাপগুলো আমরা জানি যে এভাবে: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাই এই উত্তরটিও কিন্তু হলো সঠিক উত্তর। এরপর প্যারেনকাইমা কলায়ের কোষগুলো হচ্ছে নিউক্লিয়াসবিহীন। কথাটি কিন্তু মিথ্যা, কারণ দেখো এই যে প্যারেনকাইমা কলা, এই প্যারেনকাইমা কলায় দেখতে পাচ্ছি আমরা কোষীয় উপাদানের মধ্যে রয়েছে সুস্পষ্ট নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস বর্তমান রয়েছে প্রত্যেকটা কোষের মধ্যে, সেই জন্য এই কথাটি কিন্তু মিথ্যা। এরপর আমরা চারের দাগ থেকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখে নেব। ফাইলিট বা ফিলিট অনেক বইতে বলা হয়, তো এটি হচ্ছে ব্রায়োফাইটার পাতার ন্যায় বা পাতা সদৃশ্য একটি অংশ হলো কি ফাইলিট। একক পর্দা, যা বিজ্ঞানী রবার্টসন আবিষ্কার করেন কোষ পর্দার মধ্যে। লেন্টিসেল হলো বাষ্পমোচনের সাহায্যকারী একটি অঙ্গ। 10% সূত্র, যা বিজ্ঞানী লিন্ডেম্যান তৈরি করেন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সম্পর্কিত। ফুসফুস এর আবরণী পর্দাটির নাম হলো কি প্লুরা। টিটেনাস টক্সয়েড এটি একটি কৃত্রিম অনাক্রম্যতা নিয়ন্ত্রণকারী টিকা। এরপর এই যে পেরিকার্ডিয়াম রয়েছে, পেরিকার্ডিয়াম হলো আমরা জানি যে হৃৎপিণ্ডের একটি দ্বিস্তরীয় বিশিষ্ট আবরণী পর্দা হচ্ছে কি পেরিকার্ডিয়াম। 5 দাগের প্রশ্নগুলো দেখব আমরা। বেমারান শব্দটি খুঁজে বের করো। বৃক্ক, গোবিনী, মূত্রাশয়, অগ্নাশয়। দেখো এই বৃক্ক, গোবিনী, মূত্রাশয় সবই কিন্তু মূত্র সম্পর্কিত বা রেচনের সঙ্গে সংযুক্ত, কিন্তু অগ্নাশয় এর সঙ্গে সম্পর্কিত নয়, তাই উত্তরটি হচ্ছে অগ্নাশয়। লিপোকন্ড্রিয়া যদি গলগি বস্তু হয়ে থাকে তাহলে কন্ড্রিওজোম কী হবে? উত্তরটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো লেখা আছে সজীব কোষে উপস্থিত সমস্ত মাইটোকন্ড্রিয়াকে একসঙ্গে বলা হয় কন্ড্রিওজোম। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি উত্তরটি হচ্ছে কি প্রোটোসেল, কারণ এই অংশগুলো সবই প্রোটোসেলের অন্তর্গত। পর্দা দ্বারা আবৃত নিউক্লিক অ্যাসিডের সংগঠনকে কি বলা হয়? দেখো পর্দা দ্বারা আবৃত নিউক্লিক অ্যাসিড আমরা জানি ডিএনএ এবং আরএনএ, এই সঙ্গে সংশ্লিষ্ট শব্দটি হচ্ছে কি না নিউক্লিয়াস। কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণু অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে? দেখো শুক্রাণু অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে গলগি বডি। বৃক্ক কিভাবে লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে? দেখো অক্সিজেনের অভাব ঘটলে বৃক্ক এরিথ্রোপোয়েটিন নামক হরমোন সদৃশ পদার্থ ক্ষরণ দ্বারা লোহিত রক্তকণিকা উৎপাদনকে ত্বরান্বিত করে। যে পদ্ধতিতে অ্যান্টিবডি বাইরের আবরণী সৃষ্টি করে অ্যান্টিজেনকে ধ্বংস করে তাকে কি বলা হয়? অ্যান্টিজেন অ্যান্টিবডি আন্তঃক্রিয়ায় এই উত্তরটি হচ্ছে অপশনাইজেশন। তার কারণ এই প্রক্রিয়ায় অ্যান্টিবডি অ্যান্টিজেনের চারপাশে একটা আবরণ তৈরি করে, যে আবরণ কি করে ফ্যাগোসাইট নামক কোষকে আকর্ষণ করে, এবং যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে তাকে ধ্বংস করে, অর্থাৎ গিলে ফেলে ধ্বংস করতে সাহায্য করে। এই জন্য উত্তরটি হচ্ছে কি অপশনাইজেশন। বাস্তুবিদ্যার কার্যগত একক কোনটি? উত্তরটি হচ্ছে বাস্তুতন্ত্র। ট্যাক্সোনমির সঙ্গে সিস্টেম্যাটিক্সের সম্পর্ক কি? বিজ্ঞানী ম্যাসনের মতে এই শব্দ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ট্যাক্সোনমির সঙ্গে উদ্ভিদের নামকরণ এবং শনাক্তকরণ যুক্ত, অপরদিকে সিস্টেম্যাটিক্সের সঙ্গে শুধুমাত্র উদ্ভিদের শ্রেণীবিন্যাস যুক্ত। মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব লেখো। দেখো মাইক্রোস্ফিয়ার বিভাজন ক্ষমতাযুক্ত এবং এটিপি বিশ্লেষণে সক্ষম ছিল। এরাই প্রথম উৎসেচকের মতো কার্যক্ষমতা লাভ করে। এই জন্য বিজ্ঞানী সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ারকে প্রাককোষীয় সংগঠন রূপে অভিহিত করেন। এটি মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব হিসাবে লেখা যেতে পারে। পরের প্রশ্নে বলা হয়েছে কলিড এবং রাইজোর বলতে কি বোঝো? ব্রায়োফাইটা বা মশবর্গীয় উদ্ভিদের প্রকৃত কাণ্ড থাকে না, তার পরিবর্তে কাণ্ডের মতো একটা অংশ লক্ষ্য করা যায়, যাকে বলা হচ্ছে কলিড বা কলয়েড।
একই রকমভাবে ব্রায়োফাইটের প্রকৃত মূল থাকে না, মূলের পরিবর্তে এককোষী বা বহুকোষী রাইজোর থাকে যা মূলের মতো কাজ করে। এটি হচ্ছে কি রাইজোর। তার কি বলবো, রাইজোর হলেও ব্রায়োফাইটা বা মশবর্গীয় উদ্ভিদের প্রকৃত মূল থাকে না, তার পরিবর্তে মূলের মতো একটি অংশ লক্ষ্য করা যায় যাকে বলা হচ্ছে রাইজয়েড। জীবদেহে প্রোটিনের দুটি গুরুত্ব আলোচনা করো। প্রোটিনের গুরুত্বের পয়েন্টগুলোর মধ্যে আমরা তাপশক্তি উৎপন্ন করা, দেহ গঠন, এই দুটো পয়েন্টকে লিখে শুধু ডিসক্রিপশন করলে উত্তরটি সম্পূর্ণ হবে। টেনোপ্লাস্ট এবং ডেসমোজোম কাকে বলে? দেখো, টেনোপ্লাস্ট কি, উত্তরটি এভাবে করবে তোমরা। সজীব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে একক পর্দাবৃত যে সাইটোপ্লাজমবিহীন গহ্বর থাকে, বিভিন্ন পদার্থের সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে, তা হলো ভ্যাকুওল। আর এই ভ্যাকুওল যে আবরণী পর্দা দ্বারা, যে একক পর্দা দ্বারা আবৃত থাকে তাকেই বলা হয় টেনোপ্লাস্ট। দেখো, ডেসমোজোম পাশাপাশি অবস্থিত দুটি প্রাণীকোষের কোষপর্দার সংযোগস্থলে ভিতরের দিকে যে পাতলা গোলাকার চাকতির মতো গঠন তৈরি হয় তাকে বলা হয় ডেসমোজোম বা ম্যাকুলি। বাস্ট ফাইবার এবং উড ফাইবার বলতে কি বোঝো? ফ্লোয়েম কলায় উপস্থিত স্ক্লেরেনকাইমা তন্তুকে বলা হচ্ছে বাস্টতন্তু বা বাস্ট ফাইবার, আর কাষ্ঠল তন্তু বা উড ফাইবার কি, জাইলেম কলায় উপস্থিত স্ক্লেরেনকাইমা তন্তুগুলোকে বলা হচ্ছে কাষ্ঠল তন্তু বা উড ফাইবার। পরের প্রশ্ন, হিল বিকারক কি এবং একটি কৃত্রিম হিল বিকারকের নাম বলো। দেখো, হিল বিকারক কি? হিল বিক্রিয়ায় বিজ্ঞানী রবিন হিল যে সমস্ত পদার্থগুলিকে ইলেকট্রন গ্রাহক রূপে ব্যবহার করেছিলেন সেগুলিকে হিল বিকারক বলা হয়। কৃত্রিম হিল বিকারক হচ্ছে কি ফেরিক অক্সালেট, ফেরিক সায়ানাইড। এখানে রয়েছে দেখো উদ্ভিদ দেহে প্রাকৃতিক হিল বিকারক হচ্ছে এনএডিপি প্লাস, তাই এগুলি হচ্ছে কৃত্রিম হিল বিকারকের উদাহরণ। জলসাম্য নিয়ন্ত্রণে খনিজ মৌলের ভূমিকাগুলি লেখো। জলসাম্য নিয়ন্ত্রণে খনিজ মৌলের ভূমিকা। দেখো, পটাশিয়াম নামক খনিজ মৌল উদ্ভিদ দেহে জলসাম্য নিয়ন্ত্রণ করে। কোষ রসে উপস্থিত বিভিন্ন খনিজ মৌল যেমন পটাশিয়াম কিংবা ক্লোরিন আয়ন এবং জৈব যৌগের ঘনত্বের উপর ভিত্তি করে উদ্ভিদ কোষের অভিস্রবণ বিভব নির্ভর করে। জল শোষণ এবং কোষের রসস্ফীতির চাপ বজায় রাখতে অভিস্রবণ বিভব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এইভাবে পটাশিয়াম বা ক্লোরিন আয়ন কীভাবে জলসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে তা তোমরা এখান থেকে উত্তরটি করবে। পরের প্রশ্নে বলা হচ্ছে, অভিস্রবণকে বিশেষ ধরনের ব্যাপন বলা হয় কেন? এই উক্তিটির সপক্ষে যুক্তি দাও। ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে। আমরা জানি যে ব্যাপনের প্রক্রিয়া কী হয় না, অপেক্ষাকৃত বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে দ্রাবের অণু কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে। উদাহরণ হিসেবে আমি পড়েছিলাম বা আমরা মনে করি যে কোনো জায়গাতে যদি কোনো ধূপ জ্বালানো হয়, সেই জায়গা থেকে ধোঁয়াটা বেশি ঘনত্বযুক্ত হয়ে যায়, সেখান থেকে আস্তে আস্তে সম ঘনত্বে ছড়িয়ে পড়ে সমস্ত জায়গায়। কিংবা আমরা যদি উদাহরণটা এভাবে মনে করি, কোনো একটা জলের পাত্রের মধ্যে যদি আমরা মিছরির ঢেলা নিই, তাহলে কি হচ্ছে, মিছরির ঢেলাটা দাবো, সেই মিছরির ঢেলাটা বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে আস্তে আস্তে করে জলের সমস্ত জায়গায় যেখানে মিষ্টি নেই সেরকম জায়গায় ছড়িয়ে পড়ছে, কী হচ্ছে, সমঘনত্বে পরিণত হচ্ছে। কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া কী বলা হচ্ছে? উচ্চ ঘনত্বযুক্ত দ্রাবক। উচ্চ ঘনত্বযুক্ত দ্রাবক মানে কি, দ্রবণটা কম ঘনত্বযুক্ত। মনে করো জল হচ্ছে একটা উচ্চ ঘনত্বযুক্ত দ্রাবক, তাহলে জল যদি কোনো দ্রবণে বেশি থাকে, সেই দ্রবণের ঘনত্বটা কী হবে? দ্রবণটা লঘু হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, মানে কি কম ঘনত্বযুক্ত দ্রবণ হবে। সেই রকম জায়গা থেকে অণুগুলো অর্ধবৃত্ত পর্দাভেদ করে অপেক্ষাকৃত বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে ছড়িয়ে পড়বে। বেশি ঘনত্বযুক্ত স্থান মানে কি, কম ঘনত্বযুক্ত দ্রাবক। ব্যাপারটা একটু মনে করার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। এরকম জায়গায় ছড়িয়ে পড়ে। এই ক্ষেত্রে কে ছড়িয়ে পড়ে না, দ্রাবক অণু। জল হচ্ছে সার্বজনীন দ্রাবক বলা হয়, জলে ছড়িয়ে পড়ছে। তো এই কারণে অভিস্রবণকে একটা বিশেষ ধরনের ব্যাপনও বলা হয়। দেখো, আগের বইয়ের উত্তর যদি করতে তোমাদের কাছে অসুবিধে মনে হয়, তাহলে তোমাদের কাছে আমি আরেকটা উত্তর নিয়ে এসেছি। দেখো, ব্যাপন পদ্ধতির মূল বিষয় হলো কোনো উপাদানের, যেমন দ্রাবের, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়া। অভিস্রবণে দ্রাবক উপাদান যেমন জল তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে প্রবাহিত হয়, কিন্তু এক্ষেত্রে বিশেষ অভিস্রবণ পর্দার প্রয়োজন হয়। এই জন্য অভিস্রবণকে বিশেষ ধরনের ব্যাপন বলা হয়। তোমরা ওই উত্তরটাও করতে পারো, না হলে এই উত্তরটা করলেও তোমাদের উত্তরটা কিন্তু সম্পূর্ণ হবে। পরের প্রশ্ন বলা হচ্ছে, অবাধ শ্বসন কাকে বলে? এর রাসায়নিক সমীকরণটি লেখো। দেখো, অবাধ শ্বসন কাকে বলে? যে শ্বসন পদ্ধতিতে জীবকোষে শ্বসন বস্তু অর্থাৎ গ্লুকোজ অক্সিজেনযুক্ত অজৈব যৌগের অক্সিজেনের সাহায্যে অসম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল অক্সাইড ও যৌগ উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির আংশিক মুক্তি ঘটে। যেহেতু অসম্পূর্ণ জারণ হচ্ছে, তাই শক্তিটা কীরকম আংশিক মুক্তি হচ্ছে, সেই জন্য তাকে বলা হয় অবাধ শ্বসন। বিক্রিয়া কীরকম রয়েছে? গ্লুকোজ প্লাস নাইট্রেট যৌগ, তোমরা লিখবে C6H12O6 প্লাস 12NO3 উৎপন্ন হবে কি 12NO2 অর্থাৎ নাইট্রেট যৌগ, কার্বন 6CO2 কার্বন ডাইঅক্সাইড যৌগ, 6 অণু H2O, 6 অণু জল এবং 50 কিলো ক্যালোরির শক্তি।
এভাবে তোমরা কিন্তু করবে বিক্রিয়া দিয়ে। দেখো দারুণ একটা প্রশ্ন, মানব অনাক্রম্যতা গঠনকারী কোষ, কলা এবং অঙ্গের তালিকা প্রস্তুত করো। মানব অনাক্রম্যতা নিয়ন্ত্রণকারী কোষগুলোর নাম কি রয়েছে? রক্তের লিম্ফোসাইট কোষ, মনোসাইট, যকৃতের কুফার কোষ, ফুসফুসের অ্যারিওলার ম্যাক্রোফাজ যোগ করা হিস্টিওসাইট কোষ, মাস্ট কোষ প্রভৃতি হলো অনাক্রম্যতায় সাহায্যকারী কোষের নাম। আচ্ছা, তারপর কলা কোনটা? কলা বললে তোমরা বলবে এই যোগ কলা কিংবা লিম্ফয়েড কলা, এই দুটো নাম তোমরা লিখতে পারো। এছাড়া অঙ্গগুলোর নাম কি দেওয়া রয়েছে? ত্বক, থাইমাস গ্রন্থি, প্লিহা, টনসিল, অন্যান্য লসিকার গ্রন্থি প্রভৃতি হলো অনাক্রম্যতায় সাহায্যকারী অঙ্গ। শুধু একটা কথা বলছি, উত্তরে তুমি এভাবে পাশাপাশি না লিখে প্রথমে পয়েন্ট করবে অনাক্রম্যতা সাহায্যকারী কোষ, দিয়ে কোষের নামগুলো লিখলে, তার নিচে লিখবে অনাক্রম্যতা সাহায্যকারী কলা, হাইফেন দিয়ে উত্তরগুলো লিখবে, তার নিচে লিখবে অনাক্রম্যতা সাহায্যকারী অঙ্গ, হাইফেন দিয়ে উত্তরগুলো লিখবে। এইভাবে তোমরা গুছিয়ে উত্তরটা লিখবে। পরের প্রশ্ন, প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ এবং গৌণ লিম্ফয়েড অঙ্গ কি? দেখো প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ কি বলা হচ্ছে? যে অঙ্গে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট পরিণত হয় তাকে বলা হচ্ছে লিম্ফয়েড অঙ্গ। যেমন কি অস্থিমজ্জার বি কোষ অর্থাৎ বার্সা অফ ফ্যাব্রিসিয়াস এবং থাইমাস অর্থাৎ যেখান থেকে টি কোষ পরিণত হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে কি প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ। আর গৌণ লিম্ফয়েড অঙ্গ কাকে বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে উদাহরণটা কি দেওয়া রয়েছে? দেখো গৌণ লিম্ফয়েড অঙ্গ কি না, পরিণত বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত যে অঙ্গে পরিবাহিত হয়ে অবস্থান করে এবং অ্যান্টিজেনের উপস্থিতিতে দ্রুত বিভাজিত হয় তাকে বলা হচ্ছে গৌণ লিম্ফয়েড অঙ্গ। যেমন লসিকা গ্রন্থি, টনসিল, প্লিহা এগুলো হচ্ছে গৌণ লিম্ফয়েড অঙ্গ। তাহলে প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ এবং গৌণ লিম্ফয়েড অঙ্গের কি পার্থক্য দেখতে পেলাম আমরা? একটা জায়গায় বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট হচ্ছে কি পরিণত হচ্ছে এবং আরেকটা হচ্ছে পরিণত হয়ে অন্য অঙ্গে পরিবাহিত হয়ে অবস্থান করে যেখানে কার্যকারিতা করছে তাকে বলা হচ্ছে কি না গৌণ লিম্ফয়েড অঙ্গ। পরের প্রশ্ন, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়ার ভূমিকা। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া রেনো এবং ক্রিস্টাল প্রোটিন বা বিটি ক্রাই প্রোটিন, লেপিডপ্টেরা এবং ডিপটেরা বর্গের পতঙ্গের লার্ভা, মদ প্রভৃতির নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। 1 নম্বর পয়েন্ট, যেহেতু 2 নম্বর রয়েছে তাই 2টো পয়েন্ট দেবে তোমরা। ব্যাসিলাস প্যাপিলি নামক ব্যাকটেরিয়া প্রয়োগ করে জাপানি গোবরে পোকা নামক পেস্টকে দমন করা যায়। এই 2টো পয়েন্ট উপরে 1 নম্বর, নিচে 2 নম্বর দিয়ে তোমরা কিন্তু লিখবে। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা, বার্কম্যানের নীতি এবং গ্লোগারের নীতিটি লেখো। দেখো বার্কম্যানের নীতি কি বলা হয়েছে? গ্রীষ্মপ্রধান অঞ্চলের পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীদের দেহের আকার আকৃতি শীত প্রধান অঞ্চলের তুলনায় ছোট হয়। এই নীতিটাকে বলা হচ্ছে কি না বার্কম্যানের নীতি। আর গ্লোগারের নীতি কি বলা হয়েছে? উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে প্রাণীর দেহের গাঢ় বর্ণের হয়, দেহটা কীরকম না গাঢ় রঙের হয়ে থাকে, এবং শীতল শুষ্ক অঞ্চলে প্রাণীর দেহ হালকা বর্ণের হয়ে থাকে, এটিকে বলা হচ্ছে গ্লোগারের নীতি। বিকল্প খাদ্য হিসাবে ক্লোরেলা এবং স্পাইরুলিনার গুরুত্ব লেখো। বিকল্প খাদ্য হিসাবে স্পাইরুলিনা এবং ক্লোরেলার গুরুত্ব দেখো। প্রথমে যাব উৎকৃষ্ট মানের প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ হওয়ায় খাদ্যের বিকল্প উৎস হিসেবে স্পিরুলিনা এবং ক্লোরেলার যথেষ্ট ভূমিকা রয়েছে। স্পিরুলিনা বা স্পাইরুলিনা কি বলা হচ্ছে না এটি এক প্রকারের নীলাভ সবুজ শৈবাল বা কি বলা হয় সায়ানোব্যাকটেরিয়া, যার মধ্যে 70% প্রোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই প্রভৃতি খনিজ মৌল এবং বিটা ক্যারোটিন উপস্থিত থাকে। আমরা জানি যে বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ প্রস্তুত করা হয়, তাই বিকল্প উৎস হিসেবে স্পিরুলিনা ভবিষ্যতে জনপ্রিয় হয়ে যাবে। আচ্ছা, আর কি বলছি ক্লোরেলা কোনটা না ক্লোরেলা নামক শৈবালের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ই এবং 45% প্রোটিন, 20% ফ্যাট, 20% শর্করা, 5% তন্তু, খনিজ লবণ রয়েছে। আমি বলবো তোমাদেরকে এই যে এত পার্সেন্ট আকারে রয়েছে তোমাদের পক্ষে এতটা মনে রাখাটাও খুব চাপের ব্যাপার, সেই জন্য পার্সেন্টগুলো উল্লেখ না করে কোন কোন ভিটামিন কোন কোন খনিজ লবণ রয়েছে সেগুলো তোমরা যদি লিখে দাও তাতেও কিন্তু উত্তরটা সম্পূর্ণ হবে। এইভাবে লিখবে, দিলে কিন্তু তোমাদের উত্তরটা যথাযথ। পরজীবীয় খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। পরজীবীয় খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে খাদ্য শৃঙ্খলে খাদ্য শক্তি কোনো বৃহৎ খাদক প্রাণী বা উদ্ভিদ থেকে শুরু করে ক্রমপর্যায়ে ছোট পরজীবী জীবে বিস্তৃত হয় তাকে বলা হচ্ছে পরজীবী বা প্যারাসাইটিক খাদ্য শৃঙ্খল। উদাহরণ কি রয়েছে? স্তন্যপায়ী প্রাণী, দেখো প্রাণী থেকে শুরু হচ্ছে খাদ্য শৃঙ্খলটা, অর্থাৎ কি পরজীবী। এবং পরজীবী মাছি তাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, তার দেহ থেকে রস শোষণ করছে কি না র্যাট ফ্লি, তারপর কে না মাছির প্রোটোজোয়া যার নাম কি হচ্ছে লেপ্টোমোনাস। এইভাবে তোমরা কিন্তু খাদ্য শৃঙ্খলটা মুখস্থ করো, প্র্যাকটিস করো, দিলেই উত্তরটা সম্পূর্ণ।
পরীক্ষার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও প্রায় সমস্ত প্রশ্নই দেখতেছি খুব গুরুত্বপূর্ণ, তবুও দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কি দিয়েছে, ভ্যাম কি এবং এর গুরুত্ব লেখো। উত্তরটা আমরা এভাবে লিখব, ছত্রাক যখন কোনো পোষক মূলের সঙ্গে একই সঙ্গে অবস্থান করে, কোথায়, পোষক মূলের কর্টেক্স অঞ্চলে অবস্থান করে, তখন একই সঙ্গে অবস্থান করছে, তাই সেই রকম সহাবস্থানকে বলা হচ্ছে এন্ডোমাইকোরাইজা। যেহেতু মূলের ভিতরে রয়েছে সেই জন্য বলা হচ্ছে কি এন্ডোমাইকোরাইজা, বা যার অপর নাম হলো ভেসিকুলার আরবাসকিউলার মাইকোরাইজা, বা সংক্ষেপে বলা হচ্ছে ভ্যাম। এই ভ্যামকে কুচি কুচি করে কেটে জীবাণুমুক্ত করে মাটিতে মিশিয়ে কৃষিজমিতে ব্যবহার করা হয়। এটি ফসলের মূলে এর উপকারিতা কী রয়েছে, এটা কীভাবে প্রয়োগ, তোমরা পয়েন্ট করে করে লিখতে পারো, ভ্যাম দিয়ে হাইফেন দিয়ে লিখলে, তারপর লিখলে এর প্রয়োগ দিয়ে লিখলে এর উপকারিতা কি না, এটি ফসলের মূলে ফসফরাস, সালফার এবং জিঙ্ক শোষণে সাহায্য করে। ঠিক আছে, এছাড়া 2 নম্বরে লিখবে মটর জাতীয় উদ্ভিদের অর্বুদ, মানে মূলের মধ্যে যে গুটি গুটি অংশ লক্ষ্য করা যায় যাকে বলা হচ্ছে অর্বুদ, সেখানে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে এটি সাহায্য করে। কিছু কিছু আচ্ছা দরকার নেই, এইটুকু লিখলেই তোমাদের উত্তরটা সম্পূর্ণ হবে। বিভাগ ঘ থেকে দেখে নেব প্রথম প্রশ্ন, উদাহরণ সহ প্রতিষ্ঠা রাজ্যের জীবীদের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নটির জন্য যেহেতু 3 মার্ক রয়েছে তাই অন্ততপক্ষে 3টি পয়েন্ট তো দিতেই হবে, তোমরা চাইলে 4টা পয়েন্টও করতে পারো। দেখো, প্রথম পয়েন্ট দেহ সংগঠন, গমন অঙ্গ, এগুলো সম্পর্কে তোমরা অনেকবার পড়েছো, অনেক অধ্যায়ে আলোচনা করা হয়েছে, আমি এগুলো আর ডিসক্রিপশন করছি না, তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। এই যে কোষ প্রাচীর রয়েছে, পুষ্টি, শ্বসন, জনন, এইরকম। উদাহরণ কি রয়েছে, অ্যামিবা। অবশ্যই উদাহরণটা লেখার সময় শুধু উদাহরণ অ্যামিবা লিখলে হবে না, আমি বলবো তোমরা তার বিজ্ঞানসম্মত নামটা ব্র্যাকেটে লিখবে, এবং অবশ্যই বিজ্ঞানসম্মত নাম লেখার সময় গণ প্রজাতি তলায় তোমরা পৃথক দাগ দিবে। ঠিক আছে, পরের প্রশ্নে বলা হয়েছে ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। দেখো, যেহেতু 2 নাম্বার রয়েছে তাই এখানে আমি বলবো 2টো পয়েন্টকে লিখবে, তোমরা 2টো পয়েন্টকে ডিসক্রিপশন করার পর, পয়েন্ট লিখে ডিসক্রিপশন করার পর লিখবে একই সঙ্গে এছাড়াও উদ্ভিদ প্রাণীর বাসস্থান সম্পর্কে জ্ঞান লাভ করা, অর্থকরী উদ্ভিদের সঙ্গে অন্যান্য জীবের সম্পর্ক নির্ণয় করতে ট্যাক্সোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রয়েছে আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে দেখো এ রয়েছে বিবর্তনের সম্পর্ক পদকে জানা, এই পয়েন্টটাও তোমরা লিখতে পারো। তো আমি বলবো প্রথমে 2টো পয়েন্টকে লিখে ডিসক্রিপশন করে বাকি পয়েন্টগুলোতেও ট্যাক্সোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এভাবে তোমরা উত্তরটাকে সম্পূর্ণ করবে। দেখো, প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন পর্বের বা কোন শ্রেণীর তা উল্লেখ করো। তোমাদের সুবিধার জন্য আমি এভাবে উত্তরটি কমপ্লিট করেছি। দেখো, স্ট্যাটোসিট এই দেখতে পাওয়া যায় টিনোফোরা পর্বে, যা হচ্ছে ওই পর্বের জ্ঞানেন্দ্রিয়। প্যারাপোডিয়া এটি হচ্ছে পর্ব আর্থ্রোপোডা দেখতে পাওয়া যায়, এটি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের গমন অঙ্গ। অস্কিউলাম এটা পর্ব পরিফেরাতে দেখতে পাওয়া যায়। আমরা জানি যে দেহের প্রান্তে অবস্থিত বড় ছিদ্র যা জল নির্গমন, জল সঙ্গে সঙ্গে দূষিত পদার্থকে নির্গমনে সাহায্য করে। স্টোমোকট এটি পর্ব হিমিকর্ডাটা দেখতে পাওয়া যায়, যা মুখগহ্বরে থাকা একটি ফাঁপা উপবৃদ্ধি। নিমাটোসিস্ট পর্ব নিডারিয়া দেখতে পাওয়া যায়, যা শিকারে সাহায্য করে। তরুণাস্থি নির্মিত অন্তকঙ্কাল আমরা দেখতে পাই, এটা শ্রেণী কন্ড্রিকথিস, এটা হচ্ছে একমাত্র শ্রেণী, বাকিগুলো কিন্তু পর্ব, যা দেহের গঠন কাঠামোকে নিয়ন্ত্রণ করে। প্যানথেরা লিওলিন এটা থেকে কি কি জানা যায়। উত্তরটি তোমরা এভাবে লিখবে, প্যানথেরা লিওলিন এর অর্থ এটি সিংহের বিজ্ঞানসম্মত নাম প্রথম পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে লিখবে নামটির প্রথম শব্দ হচ্ছে প্যানথেরা, যা একটা গণনাম, গণ এবং তারপর এটা কি প্রজাতি। দ্বিতীয় শব্দটি হলো লিও অর্থাৎ প্রজাতি নাম। 3 নম্বরে লিখবে যেহেতু বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই নামটি প্রচলন করেন বা নামটা করেন, সেই জন্য বিজ্ঞানসম্মত নামের পরে অবশ্যই তার লিনিয়াসের জন্য লিন কথাটা ব্যবহার করা হয়েছে। আবরণী কলা এবং যোগ কলার মধ্যে পার্থক্য দাও। দেখো, আবরণী কলা এবং যোগ কলার মধ্যে পার্থক্য তোমাদের সামনে তুলে ধরেছি আমি বিভিন্ন পয়েন্টগুলো, আরও দেখো এখানে পয়েন্টগুলো রয়েছে। এই আবরণী কলা এবং যোগ কলার মধ্যে পার্থক্য রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো 3 থেকে 4টি পয়েন্টকে বিষয়সহ লিখে মানে বাকিটা তোমরা লিখবে, মানে পার্থক্যটা লিখবে। কোলেন কাইমা কলার কাজ লেখো। কোলেন কাইমা কলার কাজ কি বলা হয়েছে 1 নম্বর পয়েন্টে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, বৃদ্ধি, সঞ্চয়। তোমরা যে কোনো 2 থেকে 3টি পয়েন্টকে লিখে এই ব্যাখ্যাটা দেবে। খুব গুরুত্বপূর্ণ এবং আমার একটা পছন্দের প্রশ্ন দিয়েছে এখানে, দেখো কোষ পর্দা সম্পর্কিত সিঙ্গার এবং নিকলসনের মডেল চিত্রটি সংক্ষেপে বর্ণনা করো। কোষ পর্দা সম্পর্কিত বিজ্ঞানী সিঙ্গার নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমরা এখান থেকে উত্তরটি সম্পূর্ণ করবে। ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, বিভিন্ন পয়েন্টগুলি তোমাদের সামনে আমি তুলে ধরতেছি, তোমরা একবার দেখে নাও। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য তোমাদেরকে আমি আর ডিসক্রিপশন করছি না, এই জায়গাগুলো তোমরা পড়েছো যেহেতু তাই তোমরা পারবে। যদি বুঝতে অসুবিধা থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কোনো ভিডিওতে এই উত্তরটি সম্পর্কে ব্যাখ্যা আলোচনা করে দেব। কোষ পর্দা এবং কোষ প্রাচীরের পার্থক্য লেখো।
দেখো কোষপর্দা এবং কোষপ্রাচীর পার্থক্য, এটাও তোমরা বিষয়সহ তোমাদের পছন্দ মতো পার্থক্যের পয়েন্টগুলো উল্লেখ করবে। পরের প্রশ্ন, রসের উৎস্রোত পদ্ধতিটি ব্যাখ্যা করো। দেখো রসের উৎস্রোত পদ্ধতি বা প্রক্রিয়া তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই পয়েন্টগুলো অবশ্যই লিখে লিখে ব্যাপারগুলোকে তোমরা ডিসক্রিপশন করবে। এই আলোচনাটা আমি সেকেন্ড সেমিস্টারে কোনো একটা ভিডিওতে আলোচনা করেছি, তোমরা আশা করে শুনেছো। তো যদি কেউ না শুনে থাকো, তোমাদের পড়তে গিয়ে বা করতে গিয়ে অসুবিধা থেকে থাকে, তোমরা আমাকে বলবে, আমি তোমাদের কিন্তু এই উত্তরটাও তোমাদের আবার কোনো ভিডিওতে আলোচনা করে দেবো। দেখো সেই রসের উৎস্রোতের পরবর্তী অংশ, এই যে পথটা, উৎস্রোতের পথ বা রেখাচিত্র বা শব্দচিত্র, প্রবাহচিত্র যা বলো না কেন সবই ঠিক আছে, সবই উত্তর একই সঙ্গে হবে। তো এই জায়গাটা অবশ্যই ওই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করার পর তোমরা কিন্তু উল্লেখ করবে। সক্রিয় পরিবহনের গুরুত্ব লেখো। দেখো সক্রিয় পরিবহনের গুরুত্ব তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা এখান থেকে উত্তরগুলো লিখে মুখস্থ করো। পরের প্রশ্ন, মূত্র উৎপাদনে নেফ্রনের ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মূত্র উৎপাদনে নেফ্রনের ভূমিকা। দেখো এই ভূমিকা লেখার জন্য আমরা যে সকল পয়েন্টগুলোর কাজ উল্লেখ করব, কি বলা হয়েছে দেখো, প্রথমে মূত্র উৎপাদনে ম্যালপিজিয়ান কণিকার ভূমিকা। আমরা জানি যে ম্যালপিজিয়ান কণিকার মধ্যে রয়েছে গ্লোমেরুলাস বা বাউমেন ক্যাপসুলস, দুটো অংশ। কোনটা কীভাবে সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে বৃক্কীয় নালিকার যে অংশগুলো রয়েছে, অর্থাৎ নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনরির লোব, দূরবর্তী সংবর্ত নালিকা এবং তারপরে রয়েছে সংগ্রাহী নালিকা, সেই অংশগুলোতে কী কী কাজ হয়। যেমন দেখো ম্যালপিজিয়ান কণিকা প্রথম অংশে কাজ হচ্ছে কি পরাপরিস্রাবণ। মূত্র উৎপাদনে বৃক্কীয় নালিকায় যে কাজগুলো হচ্ছে কি কি, পুনঃশোষণ, নালিকার ক্ষরণ এবং নতুন পদার্থের উৎপাদন। এইভাবে মানবদেহে মূত্র কিভাবে উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এখান থেকে উত্তরটা ভালো করে মুখস্থ করো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ডায়াফ্রাম এর কাজ কি? মনে রাখবে ডায়াফ্রাম, যার অপর নাম হচ্ছে বাংলায় বলা হয় মধ্যচ্ছদা, এটা কি এবং কি কাজ করে। দেখো স্তন্যপায়ী প্রাণীদের বক্ষগহ্বর এবং উদরগহ্বর অর্থাৎ পেটের মাঝখানে যে অনৈচ্ছিক পেশি, পেটটাকে টান টান করলে যে অংশটা উঠে ধরতেছে, সেই রকম বিভাজন অঞ্চলটা যা হলো পেশি এবং টেন্ডন দ্বারা গঠিত, যে ব্যবধায়ক পর্দা উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। যা কি করে না, সংকোচনের মাধ্যমে প্রশ্বাস ক্রিয়া অর্থাৎ শ্বাস প্রবেশ করে এবং শিথিলতার মাধ্যমে নিঃশ্বাস ক্রিয়া অর্থাৎ শ্বাসটাকে বের হতে সাহায্য করে। মানবদেহে কোষভিত্তিক ইমিউন রেসপন্স এবং রসভিত্তিক ইমিউন রেসপন্স কীভাবে গড়ে ওঠে তার সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা উত্তরটি এখান থেকেও করতে পারো, নতুবা রায়মার্টিন সহায়িকা 390 পেজ থেকে উত্তরটি করতে পারো। প্রথমে বলা হয়েছে কোষভিত্তিক অনাক্রমতা। কি বলা হয়েছে? এই প্রকার অনাক্রমতায় টি কোষ সক্রিয় হয়। থাইমাস গ্রন্থি থেকে টি লিম্ফোসাইটের উৎপত্তি লাভ করে। দেহে রোগ জীবাণু প্রবেশ করলে ম্যাক্রোফাজ তাকে গ্রাস করে। টি লিম্ফোসাইট ম্যাক্রোফাজযুক্ত অ্যান্টিজেনকে ধ্বংস করে। দেহে অ্যান্টিজেন প্রবেশ করলে প্রথমে হেল্পার টি কোষ থাইমাসে টি কোষকে সক্রিয় করে এবং সক্রিয় টি লিম্ফোসাইটে পরিণত হয়। তারপর টি লিম্ফোসাইট সাইটোটক্সিক টি কোষে পরিণত হয় এবং বহিরাগত প্যাথোজেন বা অ্যান্টিজেন বা জীবাণুকে ধ্বংস করে। আর রসভিত্তিক অনাক্রমতা, দেখো আগেরটা কোষভিত্তিক অনাক্রমতায় লেখার সময় বলবে তোমরা, যেহেতু এই অনাক্রমতন্ত্রটা কোষ উপাদান দ্বারা অর্থাৎ বিভিন্ন কোষ মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ বি কোষ, টি কোষ, এই সমস্ত মাধ্যমগুলো বা এই সমস্ত কোষগুলো যেহেতু ওই অনাক্রমতা সৃষ্টি করছে, সেই জন্য তার অপর নাম হচ্ছে কি কোষভিত্তিক অনাক্রমতা। আর রসভিত্তিক যেহেতু রস মাধ্যম অর্থাৎ রক্ত লসিকা মাধ্যমে যেহেতু কাজ করছে, সেই জন্য তার নাম হচ্ছে কি রসভিত্তিক অনাক্রমতা। দেখো এখানে কি বলা হয়েছে, এই অনাক্রমতা বি লিম্ফোসাইট দ্বারা ঘটে। টি কোষযুক্ত অ্যান্টিজেন বি কোষের সংস্পর্শে আসলে বি কোষ সক্রিয় হয় এবং বি লিম্ফোসাইট গঠন করে। বি লিম্ফোসাইটগুলো প্লাজমা কোষ তৈরি করে, অ্যান্টিবডি সংশ্লেষ করে, তৈরি করে। অ্যান্টিবডিগুলো ভাইরাল অ্যান্টিজেন কোষ দ্বারা ধ্বংস হয়। অ্যান্টিবডিগুলো ভাইরাল অ্যান্টিজেন কোষকে কী করে? ধ্বংস করে। অ্যান্টিজেনকে ধ্বংস করবে। অন্যদিকে বি কোষ মেমোরি কোষ বা স্মৃতি কোষ উৎপন্ন করে, যা পরবর্তীকালে ওই রকম অ্যান্টিজেন যখন সেকেন্ড টাইম দেহের আবার আক্রমণ করতে আসে তখন বাধা দেয় বা সংখ্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এইভাবে অনাক্রমতন্ত্রটা কিন্তু সক্রিয় হয়। যক্ষ্মা রোগের জন্য উপসর্গ বা লক্ষণগুলি লেখো। দেখো যক্ষ্মা রোগের উপসর্গ কি বলা হয়েছে, প্রাথমিক লক্ষণ হিসেবে ঘন ঘন কাশি হবে। 2 নম্বরে সন্ধ্যের দিকে জ্বর আসে এবং রাত্রিবেলা ঘাম হয়। 3 নম্বরে বলা হয়েছে বুকে ব্যথা এবং কাশির সময় থুতুর সঙ্গে রক্ত পড়ে, প্রচণ্ড দুর্বল বোধ, ওজন হ্রাস এবং খিদে কমে যায়। টিকাকরণের গুরুত্ব লেখো। দেখো টিকাকরণের গুরুত্ব কি বলা হয়েছে, টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে দেহে প্রায় সারা জীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যায়।
নম্বরে, টিকাকরণের মাধ্যমে ডিপথেরিয়া, হুপিং কাশি, যক্ষা, জলবসন্ত প্রভৃতি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। পৃথিবী থেকে বিভিন্ন রোগ নির্মূল করতে এই টিকাকরণ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাস এবং প্রোটোজোয়ার ভূমিকা আলোচনা করো। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাস, প্রোটোজোয়ার ভূমিকা। প্রথমে দেখো ভাইরাসে কি বলা হয়েছে। পৃথিবীতে প্রায় 650টি প্রজাতির রোগ পোকা দমনে ভাইরাসকে ব্যবহার করা হয়। ব্যাকিউলার বা নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস, যাকে বলা হচ্ছে এনপিভি সংক্ষেপে নাম, তা কি করে হেলিকোভার্পা আর্মিজেরা প্রভৃতি রোগ পোকার জৈব নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। তাই এই ভাইরাসটাকে, এই পোকাটা দমনে ব্যবহার করা হলো। ঠিক আছে, এটা একটা পয়েন্ট উল্লেখ করবে। আর প্রোটোজোয়াতে কি বলা হয়েছে, নোসেমা লোকাস্টি, লেপ্টোমোনাস প্রভৃতি প্রোটোজোয়া বিভিন্ন রোগ পোকার পরজীবী রূপে তাদের জৈব নিয়ন্ত্রণ করে। যেমন নোসেমা লোকাস্টি কি করে, পঙ্গপাল নামক পোকাকে আক্রমণ করে নিয়ন্ত্রণ করে। আর নোসেমা লোকাস্টি কি একটি প্রোটোজোয়া, তাহলে প্রোটোজোয়া কি করলো, জৈবিক নিয়ন্ত্রণে জীব দ্বারা জীবকে নিয়ন্ত্রণ করা হলো। এইভাবে তোমরা কিন্তু দুটো উত্তর সম্পূর্ণ করবে। দেখো, যেহেতু প্রশ্নটিতে 3 নাম্বার রয়েছে, তাই আমি বলবো তোমাদেরকে ভাইরাস থেকে 2 পয়েন্ট, এই পয়েন্টটা উল্লেখ করবে, আর প্রোটোজোয়া থেকেও 2 পয়েন্ট তোমরা কিন্তু উল্লেখ করবে। খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজালের মধ্যে পার্থক্য লেখো। খাদ্য শৃঙ্খল, খাদ্যজালের মধ্যে পার্থক্য। যেহেতু প্রশ্নের জন্য 2 নাম্বার রয়েছে, তাই তোমরা 2 পয়েন্টকে বিষয়সহ ব্যাখ্যা করবে। যেহেতু দেখো সোজা পয়েন্ট রয়েছে, গঠন আর প্রকৃতি কি বলা হয়েছে, খাদ্য খাদক সম্পর্ক সরল প্রকৃতির খাদ্য শৃঙ্খলে, আর খাদ্যজালে বলা হয়েছে খাদ্য খাদক সম্পর্ক জটিল প্রকৃতির। প্রকৃতি কি, এটি এক প্রকার সরল সোজা পথ, যার মাধ্যমে খাদ্য শক্তি পুষ্টি স্তরে ট্রপিক লেভেলে, অর্থাৎ উৎপাদক থেকে শুরু করে উৎপাদক, খাদক, প্রগৌণ খাদক, গৌণ খাদক, সর্বোচ্চ খাদকের মাধ্যমে সরবরাহ হচ্ছে। এইভাবে চলে যাচ্ছে একটার পর একটা। আর খাদ্যজাল কি, এই প্রকার জারকাকার পথ, যার মাধ্যমে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত খাদকের মধ্যে শক্তির প্রবাহ হয়ে থাকে। অর্থাৎ যদি মনে করো উৎপাদক এখানে থাকে, তার থেকে এরকমভাবে চলে যাবে, এরকমভাবে ছড়িয়ে যাবে, এরকমভাবে ছড়িয়ে যাবে, এইভাবে খাদ্যজালটা গড়ে ওঠে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। শক্তি প্রবাহের এই পর্যায়টি আমি 1 নম্বর মডেল স্কুল বালুরঘাট হাই স্কুলের আলোচনাতে এই উত্তরটি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি, ডেসক্রিপশনটা বুঝিয়ে দিয়েছি। তোমরা ওইখানটা একবার দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। পরের প্রশ্নে বলা হয়েছে, কমিউনিটি বলতে কি বোঝো? কমিউনিটি স্তরে বিভিন্ন আন্তঃক্রিয়াগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রথমে দেখো, কমিউনিটি কাকে বলে। এক নির্দিষ্ট বাসস্থানে ভিন্ন ভিন্ন প্রজাতির অন্তর্গত পারস্পরিক সম্পর্কযুক্ত একাধিক বিভিন্ন জনসংখ্যার সমন্বয় বা একত্রীকরণকে বলা হচ্ছে কমিউনিটি। এরপর কমিউনিটির আন্তঃক্রিয়া, দেখো আন্তঃক্রিয়া লেখা রয়েছে, আন্তঃক্রিয়াগুলো সম্পর্কে সংজ্ঞা দিতে হবে না, তোমাকে শুধু আন্তঃক্রিয়াগুলোর প্রকারভেদটা আলোচনা করতে হবে। দেখো, প্রশ্নটির জন্য 4 মার্ক রয়েছে, তাই প্রশ্নটা কিন্তু একটু বড় আকারে তোমাদেরকে উত্তরটা কমপ্লিট করতে হবে। প্রথমে লিখতে হবে এই যে মিউচুয়ালিজম কি, নিউট্রালিজম, প্রোটো কোঅপারেশন, কমেন্সালিজম কাকে বলা হয়, এবং উদাহরণ সহযোগী ব্যাপারটাকে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, আর এখানে দেখো ঋণাত্মক মিথস্ক্রিয়া রয়েছে, কীরকম কম্পিটিশন বা প্রতিযোগিতা, প্রেডেশন বা শিকার, প্যারাসিটিজম, পরজীবিতা, অ্যামেনসালিজম, প্রত্যেকটা জায়গাগুলো তোমাদেরকে গুরুত্ব অর্থাৎ ব্যাখ্যা এবং তার উদাহরণ সহযোগী পুরো বিষয়টা বুঝিয়ে দিতে হবে। উত্তরটি বড় বলে মনে হলে তোমরা ছায়া সহায়িকার 388 পেজ থেকে যে উত্তরটি তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা সম্পূর্ণ করতে পারো, নতুবা তোমরা তোমাদের টেক্সট বইয়ে যেভাবে উত্তরটা রয়েছে এই পয়েন্টগুলোকে উল্লেখ করে তোমরা কিন্তু উত্তরটা সম্পূর্ণ করবে। একবার দেখে নাও, যদি তোমরা অন্য কোথাও না পেয়ে থাকো তাহলে ভিডিওটিকে পজ করে করে তোমরা পয়েন্টগুলো তুলে নাও। আশা করি তোমাদের টেক্সট বইটি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। তো না যদি বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে, তোমরা এখান থেকে উত্তরটাকে সম্পূর্ণ করো। মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠনের চিত্র অঙ্কন করে রক্ত সংবহনের পথ দেখাও এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিতকরণ করো। সেকেন্ড সেমিস্টার থেকে এই ভিডিওটি বা এই ছবিটি সম্পর্কে অনেকবার আলোচনা করা হয়েছে, তাই এটি আর বোঝাচ্ছি না। তোমাদেরকে শুধু একটি কথা বলবো যে রক্ত সংবহনের পথটাও কিন্তু তোমরা এখানে দেখাবে, কোথা দিয়ে ঢুকছে এবং কোথা দিয়ে বেরিয়ে ফুসফুসে যাচ্ছে, আবার কোথা দিয়ে অলিন্দে ঢুকলো, কিংবা সেখান থেকে কীভাবে মহাধমনী দিয়ে ছড়িয়ে গেল, এই ব্যাপারটা তোমরা কিন্তু এখানে তীর চিহ্নটা দেখাবে। আজকের এই মডেল স্কুল আলোচনার একেবারে লাস্ট প্রশ্ন, একটি আদর্শ প্রাণীকোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিতকরণ করো। দেখো, একটি আদর্শ প্রাণীকোষের ছবি রয়েছে, তোমরা ছবিটি সম্পূর্ণভাবে আঁকবে, প্রত্যেকটা জায়গা আঁকবে, তারপর যে যে জায়গাগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ করবে।
আজকের এই প্রশ্নবিচিত্রার সমাধান পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে বুঝিয়ে দাও। আর যদি কোনো প্রশ্ন সম্পর্কে তোমাদের বুঝতে অসুবিধা থেকে থাকে বা কোনো ব্যাখ্যা যদি তোমরা ডিসক্রিপশন আকারে শুনতে চাও, জানতে চাও, তাহলে সেটাও তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এইরকম ভিডিওগুলো আরও যে মডেল স্কুলগুলো রয়েছে সেগুলো সকলে আগে পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী মডেল স্কুল আলোচনায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।